এই ভিডিওর কোনো কিছুই আমাদের নিজস্ব মন্তব্য নয়। আমরা শুধু বোঝার চেষ্টা করেছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী কি বলে থাকে। A Thousand Miles Apart 1971 War in East Pakistan বইটি নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাইদ ইথার হুসেন শাহর লেখা বইটি পাকিস্তান থেকে প্রকাশিত হয় ২০২২ সালে। দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত। আমরা বিভিন্ন সূত্র ঘেঁটে তার গভীরের তথ্যগুলো তুলে আনি। আর আজ আমরা ১৯৭১ সালের তৎকালীন পূর্ব পাকিস্তানের দিকে ফিরে তাকাব। বিশেষ করে অপারেশন সার্চলাইট, মানে ওই যে সামরিক অভিযান, আর তার পরের ঘটনাবলী নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি কিন্তু একটা নির্দিষ্ট বই। উনি অবসরপ্রাপ্ত, ওনার লেখা A Thousand Miles Apart 1971 War in East Pakistan। আচ্ছা, এই বইটা বুঝতেই পারছেন পাকিস্তান সেনাবাহিনী দৃষ্টিকোণ থেকে লেখা। এতে মূলত ওই সময়ের সামরিক অভিযান, তার প্রেক্ষাপট, এই বিষয়গুলোই আছে। তবে লেখক শুরুতে একটা জরুরি কথা বলেছেন যে কোনো গৃহযুদ্ধে সিভিল ওয়ারে নৃশংসতা আর সামরিক অপারেশন এগুলো না অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। তিনি আসলে চেষ্টা করেছিলেন শুধু অপারেশনের তথ্য সংগ্রহ করতে, কিন্তু তার বর্ণনায় নৃশংসতার প্রসঙ্গগুলো এড়িয়ে যেতে পারেননি। আচ্ছা, তাহলে আমাদের আজকের লক্ষ্যটা বেশ পরিষ্কার। এই নির্দিষ্ট বই, এই সূত্র থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আর পর্যবেক্ষণগুলো বের করে আনব। ঠিক। চেষ্টা করব যাতে সেই সময়ের জটিল পরিস্থিতি, বিভিন্ন পক্ষের পদক্ষেপগুলো অন্তত এই একটা দৃষ্টিকোণ থেকে কেমন ছিল তার একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, একটা পার্সপেক্টিভ আর কি। চলুন তাহলে শুরু করা যাক। ঘটনা তো আসলে হুট করে শুরু হয়নি, এর পেছনে তো অনেক ইতিহাস আছে। একদম ঠিক। একেবারে গোড়ার দিকে যদি যাই, সেই ১৯৪৯ সাল, তখন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ তৈরি হয়। হ্যাঁ, ওদের একদম প্রধান দাবিগুলোর মধ্যে ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা আর সর্বাধিক প্রাদেশিক স্বায়ত্তশাসন। ওরা চাইতো কেন্দ্রের হাতে শুধু ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স আর কারেন্সি থাকবে, ব্যাস। আর এই দাবিগুলো যে সাধারণ মানুষের মধ্যেও কতটা জনপ্রিয় ছিল সেটার প্রমাণ তো ১৯৫৪ সালের ইলেকশনেই পাওয়া যায়, তাই না? ঠিক তাই। যুক্তফ্রন্ট তো একেবারে ধসিয়ে দিল ৩০৯টা সিটের মধ্যে 233, ভাবা যায়। আর মুসলিম লীগ পেল মাত্র 9টা। বইটাতে এটাও লেখা আছে যে ফজলুল হক সাহেব নাকি তার নির্বাচনী প্রচারে পূর্ব বাংলার স্বাধীনতার স্লোগানও তুলেছিলেন। ওহ, তাই নাকি? এটা তো পরিস্থিতিকে আরও জটিল করে ফেলার কথা। নিঃসন্দেহে। এরপর ধরেন ১৯৬৮ সাল আগরতলা ষড়যন্ত্র মামলা। এটা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে দিল। এই মামলাতেই তো শেখ মুজিবুর রহমানকে অভিযুক্ত করা হয়েছিল। হ্যাঁ, লেখকের মতে বইটাতে যেভাবে বলা হয়েছে, প্রাথমিকভাবে যাদের অ্যারেস্ট করা হয়েছিল তাদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের হয়তো কিছু ভিত্তি ছিল, কিন্তু শেখ মুজিবকে এর সাথে জড়ানোটা লেখকের ভাষায় একটা অপরিণামদর্শী পদক্ষেপ ছিল। পলিটিক্যালি একটা বড় ভুল আর কি। বুঝতে পারছি। এরপর তো জেনারেল ইয়াহিয়ার ক্ষমতা গ্রহণ, মার্শাল ল জারি হলো। হ্যাঁ, আর ১৯৬৯ সালের ২৮শে নভেম্বর উনি একটা বড় ঘোষণা দিলেন, ১ ইউনিট বাতিল করলেন আর প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের ঘোষণা দিলেন। এটা তো আপাত দৃষ্টিতে একটা ভালো পদক্ষেপ মনে হতে পারে, তাই না? নির্বাচন হচ্ছে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে তাই। কিন্তু বইটার বিশ্লেষণে যেটা বলা হচ্ছে, ইয়াহিয়ার আসলে দুটো দিক ছিল যা পরস্পর বিরোধী। একদিকে নির্বাচন দিলেন, ঠিক আছে, কিন্তু অন্যদিকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার ব্যাপারে উনি ছিলেন একদম আপোষহীন। আর এই যে স্বায়ত্তশাসনের দাবিটা, এই প্রশ্নে ওনার অবস্থানটা ঠিক পরিষ্কার ছিল না। আচ্ছা, এই অস্পষ্টতাই কিন্তু পরিস্থিতিকে আস্তে আস্তে ভাঙনের দিকে ঠেলে দিচ্ছিল। এরপর এলো ১৯৭০ সালের সেই ঐতিহাসিক নির্বাচন আর তার পরের রাজনৈতিক অচলাবস্থা। ঠিক। শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ তো জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, কিন্তু ক্ষমতা হস্তান্তর নিয়ে শুরু হলো টালবাহানা। হ্যাঁ, আর এখানে জুলফিকার আলী ভুট্টোর একটা ভূমিকা ছিল। উনি একটা অদ্ভুত দাবি তুললেন, বললেন ২ প্রদেশে 2টা মেজরিটি পার্টির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটা তো একরকম দেশ ভাগ করে ফেলার প্রস্তাব, পূর্ব আর পশ্চিম পাকিস্তান আলাদা সরকার। কার্যত তাই। আর এই বিতর্কের জের ধরেই ১৯৭১ সালের ১ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দিলেন। আর তারপরেই তো আগুন জ্বলে উঠল পূর্ব পাকিস্তানে। ধর্মঘট, অসহযোগ আন্দোলন। একদম। পরিস্থিতি খুব দ্রুত উত্তপ্ত হয়ে উঠল। বইটাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করা হয়েছে এই সময়টা নিয়ে। কি সেটা?
বলা হয়েছে 1 মার্চ থেকে 25 মার্চের মধ্যে পূর্ব পাকিস্তানে বিভিন্ন জায়গায় নাকি অবাঙালি মানে বিহারি আর পশ্চিম পাকিস্তানি যারা ছিলেন তাদের ওপর ব্যাপক হামলা, অগ্নিসংযোগ, এমনকি হত্যার ঘটনাও ঘটেছিল। ওহ, লেখকের ভাষ্য অনুযায়ী কার্যত তখন প্রদেশটার নিয়ন্ত্রণ শেখ মুজিবের হাতে চলে গিয়েছিল, সরকারের কোনো কর্তৃত্ব ছিল না। এখানে বইটাতে তো আরও কিছু চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, তাই না? অবাঙালিদের ওপর নৃশংসতা নিয়ে। হ্যাঁ, এটা একটা খুবই সংবেদনশীল আর বিতর্কিত প্রসঙ্গ। বইটিতে দাবি করা হচ্ছে যে 1 থেকে 25 মার্চের মধ্যে আওয়ামী লীগ কর্মীরা নাকি অবাঙালিদের ওপর ব্যাপক অত্যাচার চালায়, হত্যা, ধর্ষণ, লুটপাট। সংখ্যা নিয়েও কি কিছু বলা আছে? হ্যাঁ, কুতুবুদ্দিন আজিজ নামে একজন পাকিস্তানি লেখকের লেখার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে এই সংখ্যা নাকি লক্ষাধিকও হতে পারে। যদিও এটা একটা বিরাট অভিযোগ এবং সংখ্যাটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। অন্যান্য সূত্রে কি এর সমর্থন মেলে? লেখক উল্লেখ করেছেন যে লন্ডনের দ্য টাইমস পত্রিকা আর ভারতীয় লেখক লক্ষ্মণ সিংয়ের লেখাতেও নাকি ওই সময়ে অবঙ্গালীদের হতাহতের কথা স্বীকার করা হয়েছে। তবে এটা বলতেই হবে, এই বিষয়ে ভিন্ন ভিন্ন সূত্রে একেবারে ভিন্ন তথ্য আর ব্যাখ্যা পাওয়া যায়। বইটা আরও বলছে যে ইয়াহিয়া সরকার তখন নাকি এই খবরগুলো ছাপতে দেয়নি, মানে সেন্সর করেছিল। কেন? কারণ হিসেবে বলা হচ্ছে, একদিকে রাজনৈতিক আলোচনার পরিবেশ বজায় রাখা, অন্যদিকে পশ্চিম পাকিস্তানে যাতে এর প্রতিক্রিয়ায় বাঙালিদের উপর হামলা না হয় সেটা ঠেকানো। এরপর এলো 7ই মার্চ, শেখ মুজিবের সেই বিখ্যাত ভাষণ। হ্যাঁ, সেই ভাষণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলল। যদিও সরকার এরপর আবার 25 মার্চে অধিবেশন ডাকল, কিন্তু শেষ রক্ষা হলো না, আলোচনা ব্যর্থ হলো। হ্যাঁ, বইটার ভাষ্য অনুযায়ী আলোচনা যখন পুরোপুরি ব্যর্থ হয়ে গেল, তখনই সামরিক পদক্ষেপ নেওয়াটা সরকারের কাছে অনিবার্য মনে হলো। আর সেই পদক্ষেপটাই হলো অপারেশন সার্চলাইট। 25 মার্চ মাঝরাতের পর, মানে রাত 1টায় শুরু হলো। ঠিক তাই। এই অপারেশনের মূল লক্ষ্য কি ছিল? বইয়ের ব্যাখ্যাটা কি? লেখকের বর্ণনা অনুযায়ী মূল লক্ষ্য ছিল একটাই, প্রদেশের উপর কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব আবার প্রতিষ্ঠা করা। সেটা করার জন্য ওদের প্ল্যান কি ছিল? কয়েকটা নির্দিষ্ট কাজ ছিল। 1, বাঙালি সশস্ত্র ইউনিটগুলো মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস আর পুলিশ এদের নিরস্ত্র করা। আচ্ছা। 2, আওয়ামী লীগের টপ নেতাদের গ্রেফতার করা। 3, খুব কড়াভাবে মার্শাল ল জারি করা। আর 4, এয়ারপোর্ট, চিটাগং নেভেল বেস, রেডিও টিভি স্টেশন সহ বড় শহর আর কমিউনিকেশন নেটওয়ার্কটা পুরো নিয়ন্ত্রণে আনা। সেই রাতে ঢাকায় কি ঘটেছিল? শেখ মুজিবের গ্রেফতার আর ঢাকা ইউনিভার্সিটির ঘটনা নিয়ে কি বলা আছে? শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির 32 নম্বরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বইটাতে একটা এক্সট্রা তথ্য দেওয়া আছে যে তার বাড়ি থেকে নাকি কিছু বিদেশি মুদ্রাও পাওয়া গিয়েছিল। ও, আর অন্য নেতারা? অন্য শীর্ষ নেতারা বেশিরভাগই গ্রেফতার এড়াতে পেরেছিলেন, অনেকেই পরে ভারতে চলে যান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়? ওই ঘটনাটা তো খুব মর্মান্তিক আর বিতর্কিত। হ্যাঁ, খুবই। 18 পাঞ্জাব রেজিমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল জগন্নাথ হল আর ইকবাল হল, এখন সার্জেন্ট জহুরুল হক হল ক্লিয়ার করার। কিন্তু ইউনিভার্সিটির হলে কেন, ছাত্রাবাসে কেন সেনাবাহিনী ঢুকলো? বইয়ের যুক্তিটা কি? বইটাতে দাবি করা হয়েছে 1 মার্চের পর থেকে এই হলগুলো নাকি মানে উগ্রপন্থী ছাত্র আর আওয়ামী লীগ কর্মীদের ঘাঁটিতে পরিণত হয়েছিল। মানে কি ধরনের কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে? অভিযোগটা বেশ গুরুতর। বলা হচ্ছে সেখানে নাকি অস্ত্র ট্রেনিং চলত, বিভিন্ন নাশকতার প্ল্যান হতো, এমনকি অপহৃত অবাঙালি মেয়েদেরও নাকি সেখানে আটকে রাখা হয়েছিল। বলেন কি? হ্যাঁ, এইসব কথিত কর্মকাণ্ডের কারণেই নাকি ইউনিভার্সিটি এলাকাটা অপারেশনের একটা প্রধান টার্গেট ছিল। বইটা অন্তত এটাই বলছে। অভিযানটা কি শান্তিপূর্ণ ছিল নাকি প্রতিরোধ হয়েছিল? লেখক বলছেন সৈন্যরা যথেষ্ট প্রতিরোধের মুখে পড়েছিল। সেই প্রতিরোধ ভাঙতে ওদের মেশিন গান, রিকয়েললেস রাইফেল, আরআর, মর্টার, এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছে। ট্যাঙ্ক ইউনিভার্সিটিতে? বইয়ের বর্ণনা অনুযায়ী হ্যাঁ, ভোরের দিকে ইউনিভার্সিটি এলাকা ওদের নিয়ন্ত্রণে আসে। হতাহতের সংখ্যা নিয়ে তো অনেক বিতর্ক আছে, সেটা আমরা জানি, কিন্তু বইয়ের ভাষ্য মতে টার্গেট করার কারণ ছিল ওইসব অভিযোগ। পিলখানা বা রাজারবাগেও তো একই রকম ঘটনা ঘটেছিল। হ্যাঁ, পিলখানায় ছিল ইপিআর এর হেডকোয়ার্টার। সেখানে 22 বেলুচ রেজিমেন্ট যায় নিরস্ত্র করতে, আর রাজারবাগ পুলিশ লাইন্সে যায় 32 পাঞ্জাব। দুটো জায়গাতেই বাঙালি সদস্যরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে এবং দুপক্ষেই বেশ হতাহতের ঘটনা ঘটে।
ঢাকার বাইরে বিশেষ করে চট্টগ্রামে কি হয়েছিল? ওটা তো বন্দর নগরী, খুব গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের পরিস্থিতি শুরুতে কিন্তু বেশ অন্যরকম ছিল। সেখানে বাঙালি ইউনিট আর বিদ্রোহীরা প্রথম দিকে বেশ শক্তিশালী অবস্থানে চলে যায়, মানে ওদের কন্ট্রোল বেশি ছিল। তাহলে সেনাবাহিনী কি করল? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশপথে স্পেশাল কমান্ডো ফোর্স আর বাড়তি সৈন্য পাঠাতে হয়। বেশ কয়েকদিন ধরে সেখানে খুব নাগ লড়াই চলে। কতদিন? বইয়ের তথ্য অনুযায়ী এপ্রিলের 1 তারিখের মধ্যে পাকিস্তানি আর্মি চট্টগ্রামের পুরো কন্ট্রোল নিতে পারে। কিন্তু লেখক এখানে একটা ভয়ঙ্কর দাবি করেছেন। কি রকম? বলেছেন যে ওই 10 দিনের লড়াইয়ের সময়ে চট্টগ্রামে নাকি প্রায় 50,000 অবাঙালিকে হত্যা করা হয়েছিল। 50,000? এটা তো বিশাল সংখ্যা। হ্যাঁ, এবং সংখ্যাটা খুবই বিতর্কিত। মানে অন্যান্য সূত্রে এর সমর্থন পাওয়াটা খুব কঠিন। এটা এই বইয়ের একটা নির্দিষ্ট দাবি। দেশের অন্যান্য জায়গায়, যেমন ধরেন উত্তরবঙ্গে বা কুমিল্লায়, সেখানে পরিস্থিতি কেমন ছিল? রাজশাহী, কুমিল্লা, সিলেট এইসব জায়গায় ইপিআর আর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি ইউনিটগুলো বিদ্রোহ করে। বইতে উল্লেখ আছে অনেক জায়গায় তারা নাকি পশ্চিম পাকিস্তানি অফিসার আর তাদের পরিবারের সদস্যদেরও হত্যা করেছিল। তখন তো নিশ্চয়ই আরও সৈন্য আনা হয়েছিল পশ্চিম পাকিস্তান থেকে। হ্যাঁ, পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে 2টো নতুন ডিভিশন, 9ম আর 16 ডিভিশন প্লেনে করে উড়িয়ে আনা হয়। বাপরে! এরপর ধীরে ধীরে তারা শহরগুলো, মানে মেইন এলাকাগুলো নিয়ন্ত্রণে আনে। যেমন সান্তাহারের কথা বলা হয়েছে। 18 পাঞ্জাব রেজিমেন্ট যখন সেখানে ঢোকে, তখন নাকি হাজার হাজার অবাঙালি বেসামরিক লোকের মৃতদেহ দেখতে পায়। এটা তো ভয়ঙ্কর অভিযোগ। অবশ্যই। আবার ধরেন কুমিল্লা ক্যান্টনমেন্টের 4র্থ ইস্ট বেঙ্গলকে নিরস্ত্র করার চেষ্টার সময়কার ঘটনার কথা বলা আছে। সেখানে নাকি কিছু বাঙালি সৈন্য পালানোর চেষ্টা করলে গুলিতে মারা যায়। যদিও পালানোর চেষ্টা হয়েছিল কিনা সেটাই একটা বিতর্কিত বিষয়। মোটের উপর বিভিন্ন জায়গাতেই আর্মিকে অ্যাম্বুশ বা ছোটখাটো যুদ্ধের মুখে পড়তে হয়েছে। আচ্ছা, অপারেশন সার্চলাইটের পর ধরেন এপ্রিল-মে মাসের দিকে পরিস্থিতি কোন দিকে মোড় নিল? সামরিক অভিযান কি তখনও পুরোদমে চলছিল? মে মাসের শেষের দিকে এসে পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু প্রায় পুরো প্রদেশটার উপরই তাদের কন্ট্রোল প্রতিষ্ঠা করে ফেলেছিল, অন্তত প্রধান শহর আর কমিউনিকেশন লাইনের উপর। তখন তারা চেষ্টা করছিল পরিস্থিতি স্বাভাবিক করার। কিন্তু বইটার ভাষ্য হচ্ছে ঠিক ওই সময়েই ভারত পরিস্থিতিটাকে নিজেদের দিকে নেওয়ার প্ল্যান শুরু করে। ভারত কিভাবে? বইটাতে দাবি করা হয়েছে যে 28শে এপ্রিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নাকি তার সেনাপ্রধান জেনারেল মানেকশকে পূর্ব পাকিস্তানের সরাসরি সামরিক হস্তক্ষেপ করার জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন। এটা তো বেশ বড় একটা দাবি। হ্যাঁ, লেখকের মতে ভারতের আসল লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানকে আলাদা করে একটা দুর্বল রাষ্ট্র বানানো, যেটা তাদের উপর নির্ভরশীল থাকবে। এই সময় তো মুক্তিবাহিনীর উত্থান ঘটছে, তাদের নিয়ে বইটাতে কি বলা হয়েছে? বইটাতে বলা হয়েছে যে ভারত শুরু থেকেই মুক্তি বাহিনীকে, মানে যারা স্বাধীনতার জন্য লড়ছিলেন, তাদের আশ্রয় দিয়েছে, ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে। লেখকের মূল্যায়ন হচ্ছে এপ্রিল থেকে জুন পর্যন্ত মুক্তিবাহিনী সরাসরি পাকিস্তানি আর্মির সাথে লড়ে খুব একটা সুবিধা করতে পারেনি, উল্টো বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়। তাহলে তারা কি করল? তারা কৌশল পাল্টায়। পরে তারা ইন্ডিয়ান আর্মির সাথে কোঅর্ডিনেট করে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে যায়। মানে অতর্কিত হামলা চালানো, আর্মির মুভমেন্টে বাধা দেওয়া, তথ্য সংগ্রহ করা, এই ধরনের কাজগুলো করেছে বলে উল্লেখ করা হয়েছে। এখানে আরেকটা জরুরি বিষয় আছে যেটা যুদ্ধের ফলাফলে হয়তো প্রভাব ফেলেছিল। কি সেটা? সেটা হলো পাকিস্তানি মিলিটারি লিডারশিপের মধ্যেই স্ট্র্যাটেজি নিয়ে মতভেদ। ওহ, তাই নাকি? কাদের মধ্যে? পূর্বাঞ্চলীয় কমান্ডের যিনি প্রধান ছিলেন, জেনারেল নিয়াজি, তিনি একটা ফরওয়ার্ড ডিফেন্স পলিসি নিয়েছিলেন, মানে একেবারে বর্ডারের কাছে থেকে শত্রুকে আটকানোর চেষ্টা। আচ্ছা, কিন্তু রাওয়ালপিন্ডিতে যে জিএইচকিউ, মানে জেনারেল হেডকোয়ার্টার্স, তারা চেয়েছিল অন্য রকম। তাদের প্ল্যান ছিল দরকার হলে কিছুটা পিছু হটে এসে নদীগুলোকে ব্যবহার করে ডিফেন্স লাইন তৈরি করা, যাকে বলে রিভারাইল ডিফেন্স। তাহলে তো একটা কনফিউশন তৈরি হওয়ার কথা। হ্যাঁ, এই দুই স্ট্র্যাটেজির মধ্যেকার দ্বন্দ্ব আর কোঅর্ডিনেশনের অভাব যুদ্ধ পরিচালনায় সমস্যা তৈরি করেছিল, বইটাতে এরকমই বিশ্লেষণ করা হয়েছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যদি এই নির্দিষ্ট বইটা, মানে 1000 মাইলস অ্যাপার্টের ভিত্তিতে দেখি, তাহলে যা বুঝলাম তা হলো 1971-এর ঘটনা প্রবাহ ছিল মারাত্মক, জটিল, ভয়ঙ্কর, রক্তক্ষয়ী, আর এর অনেকগুলো স্তর ছিল। ঠিক।
এই বইটা পাকিস্তান সেনাবাহিনীর দৃষ্টিকোণ থেকে যুদ্ধের একটা ছবি আঁকার চেষ্টা করেছে। সেখানে সামরিক অভিযানের কারণ, কৌশল যেমন আছে, তেমনি রাজনৈতিক ব্যর্থতা, গৃহযুদ্ধের ভয়াবহতা আর দুপক্ষেরই নৃশংসতার অভিযোগও তোলা হয়েছে। হ্যাঁ, এই বইয়ের একটা জরুরি দিক হলো এটা কিন্তু স্বীকার করে যে গৃহযুদ্ধের সময় দুপক্ষ থেকেই চরম নৃশংসতা হয়েছে। যদিও কোনো ঘটনার কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে বা কারণ দেখানো হচ্ছে, সেটার মধ্যে অবশ্যই বইটার নিজস্ব একটা দৃষ্টিকোণ আছে। যেমন ধরেন, অপারেশনের আগে অবাঙ্গালীদের ওপর হামলার অভিযোগকে অপারেশনের একটা কারণ বা প্রেক্ষাপট হিসেবে দেখানো হয়েছে। আবার অপারেশন চলাকালীন ঢাকা ইউনিভার্সিটি বা চট্টগ্রামের ঘটনাগুলোরও একটা সামরিক সাফাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা মনে রাখা দরকার। হ্যাঁ, এটা মনে রাখা খুব জরুরি যে আমরা যখন এই ধরনের একটা সূত্র পড়ছি, বিশেষ করে যেটা একটা নির্দিষ্ট পক্ষের বয়ান, তখন পুরো সত্যটা জানা খুবই কঠিন। একটা ঘটনার তো অনেকগুলো ভার্সন থাকে, তাই না? একদম। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। আমরা মেজর জেনারেল হেকিম আরশাদ কুরেশির লেখা আ থাউজেন্ড মাইলস অ্যাপার্ট বইয়ের কিছু নির্বাচিত অংশ ধরে 1971 সালের অপারেশন সার্চলাইট এবং তার পরের ঘটনাগুলো বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, এক দৃষ্টিকোণকে এর ব্যাখ্যাটা কেমন সেটা জানার চেষ্টা করলাম আর কি। এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, গৃহযুদ্ধ আসলে মানব ইতিহাসের একটা অত্যন্ত অন্ধকার অধ্যায়। এটা মানুষের ভেতরের নির্মম দিকগুলো বের করে আনে, আর এর ক্ষতটা অনেক দিন থেকে যায়। ঠিক বলেছেন। আর একটা প্রশ্ন মনে ঘুরপাক খায়, যখন একটা ঘটনা নিয়ে এতগুলো পরস্পর বিরোধী আর এত শক্তিশালী ন্যারেটিভস বা বয়ান থাকে, তখন ইতিহাসের সত্যের কাছাকাছি পৌঁছানো উপায়টা আসলে কি? এটা একটা গভীর প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটাই না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য তোলা রইল। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।